আচ্ছা সিঞ্জিনি, আমরা সবাই তো ওই মেড ফর ইচ আদার আর সোলমেট টাইপের কনসেপ্টগুলোর ওপর ভর করেই বড় হয়েছি, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা সোজাসুজি একটা অস্বস্তিকর প্রশ্ন তুলব। প্রশ্নটা হলো, প্রেম নাকি স্রেফ সাইকোলজি? একদম ঠিক বলেছ অনেক। আমরা যেটাকে ট্রু রোম্যান্স বা সত্যিকারের প্রেম ভেবে একেবারে মাথায় তুলে নাচি, সেটার ভিতটা আসলে কতটা নড়বড়ে সেটা নিয়েই আজকে আমাদের এই কাটাছেঁড়া। কোনো রাগঠাক নয়, একদম রূঢ় সত্যিটা আজ আমরা এই আর্টিকেলের সোর্স থেকে তুলে ধরব। তো প্রথমেই ওই অস্বস্তিকর প্রশ্নটাতে আসা যাক, যেটাকে আমরা এতদিন ভালোবাসা বলে ভেবে এসছি, সেটা যদি আদৌ ভালোবাসা না হয়ে থাকে। সোর্স আর্টিকেলটা কিন্তু ঠিক এই জায়গাতেই একটা মারাত্মক ধাক্কা দিচ্ছে। বলছে ওই যে প্রবল একটা টান, যাকে আমরা ডেস্টিনি বা কসমিক কানেকশন বলে ভীষণ রোম্যান্টিসাইজ করি, সেটা আসলে কি জানো? নিজের ভেতরের একটা শূন্যতা থেকে পালানোর রাস্তা। মানে নিজের বোরিং বা ফ্রাস্ট্রেটিং জীবন থেকে এস্কেপ করার জন্যই অন্য একজন মানুষকে আমরা লাইফ জ্যাকেট হিসেবে আঁকড়ে ধরি। আমাদের চারপাশের একদম জলজন্ত দুটো উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যাদবপুর ইউনিভার্সিটির ওই ছেলেটার কথা ধরো, নিজের ডিপার্টমেন্টের একটি মেয়েকে নিজের মিউজ ভেবে পাগল হয়ে আছে। কিন্তু আসলে সে কি থেকে পালাচ্ছে? তার পরপর ইউপিএসসি ক্লিয়ার না করতে পারার ফ্রাস্ট্রেশন আর বাবার কনস্ট্যান্ট প্রেশার থেকে। ঠিক তাই। আর অন্যদিকে সল্টলেকের একটা আইটি ফার্মে কাজ করা এক অল্প বয়সী মেয়ের গল্পটা দেখো। সে তার কলিগের সাথে একটা চরম টক্সিক সিচুয়েশনশিপে আটকে আছে। কারণটা কি? কারণ বেহালার জয়েন্ট ফ্যামিলিতে সে চূড়ান্ত ইমোশনাল নেগলেক্টের শিকার। ওই কলিগ হয়তো একটু ভদ্রতা করে তার কথা শোনে, আর মেয়েটি সেটাকেই সত্যি আমাকে বোঝে বলে ভুল করে বসে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের চারপাশের সমাজ কিন্তু চুপচাপ এই পালানোর প্রবণতাকে রীতিমতো ইন্ধন দেয়, ওই পপ মিউজিক, সিনেমার ট্রোপ আর অবসেশনের মধ্যে দিয়ে। একদম। আমাদের রবীন্দ্রসঙ্গীতের ওই আষাঢ় শ্রাবণের বিরহ বা পুজোর প্যান্ডেলে হওয়া প্রেমের যে সেলিব্রেশন, তার অনেকটা জুড়েই কিন্তু থাকে এই এসকেপিজম। মন খারাপের গান শুনলে মনে হয় অন্য কাউকে দিয়ে সেই শূন্যতা ভরতে হবে। পপ মিউজিক আর সিনেমা তো শিখিয়েই দিয়েছে যে প্রেম মানে অবসেশন, অন্যকে ছাড়া বাঁচতে না পারাটাই নাকি আসল প্রেম। আসলে পুরোটাই নিজেকে ফেস করা থেকে পালানোর একটা ফাটাফাটি অজুহাত। তো এবার আমরা যাচ্ছি সেকশন 1-এ, দ্য ইলুশন অফ প্রজেকশন, বা নিজের ভেতরের চাহিদা অন্যের ওপর চাপিয়ে দেওয়া। এই প্রজেকশন জিনিসটা ঠিক কি? আমরা যখন কাউকে ভালোবাসি, বেশিরভাগ সময় আমরা তাকে মানুষ হিসেবে দেখিই না। আমরা তাকে একটা পারফেক্ট ক্যানভাস হিসেবে ব্যবহার করি, যেখানে আমরা আমাদের না পাওয়া চাহিদাগুলোকে আঁকতে পারি। সিভিয়ারলি ট্রু। একটু হয়তো কেউ ভালো ব্যবহার করলো, একটু হয়তো কেউ মন দিয়ে কথা শুনল, আর অমনি তাকে আমাদের স্বপ্নের সেভিয়ার বা ত্রাণকর্তা বানিয়ে ফেলা হলো। আমরা একটা বাস্তব মানুষকে দেখি না, আমরা দেখি আমাদের মনের ভেতর চলা আনকনশিয়াস স্ক্রিপ্টের একটা তৈরি করা চরিত্রকে। আর ওই যে কলেজ স্ট্রিটের কফি হাউসে বা নন্দন চত্বরে আতেল আড্ডাগুলো হয় না, সেগুলোও কিন্তু লুকোনোর দারুণ জায়গা। একদম। একটা ছেলে হয়তো ভাবছে তার গার্লফ্রেন্ড সাংঘাতিক ডিপ, কারণ সে কথায় কথায় সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো লাইন কোট করে দেয়। কিন্তু আসলে কি হচ্ছে? ছেলেটি নিজের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি কমপ্লেক্সটাকে স্যাটিসফাই করার জন্য ওই মেয়েটির মধ্যে নিজের নিড বা চাহিদাকেই প্রজেক্ট করছে। দুজনেই এখানে আনকনশিয়াস স্ক্রিপ্টের দুটো ক্যারেক্টার মাত্র। এই মায়া তো একদিন ভাঙবেই, আর সেটাই আমাদের সেকশন 2, মায়ার পতন বা কোল্যাপস অফ দ্য ইলিউশন, এবং ঘুম ভাঙার সেই সাংঘাতিক আতঙ্ক। এই রূঢ় সত্যিটা ফেস করা কিন্তু খুব কঠিন। বিয়ের পর যখন মায়া কাটে, তখন ওই স্বপ্নের সোলমেট হয়ে দাঁড়ায় একজন ভীষণ সাধারণ, ফ্লড বা ত্রুটিপূর্ণ মানুষ। যে মানুষটাকে একদিন মনে হয়েছিল সমস্ত পারিবারিক বন্দি দশা থেকে উদ্ধারকারী লিবারেটর, কিছুদিন পর দেখা যায় সেও আসলে ক্লান্ত, রোজকার যুদ্ধ আর খবরের চ্যানেলে আসক্ত এক সাধারণ অফিস যাত্রী। সম্পর্কটা যে কতটা ট্রানজ্যাকশনাল বা দেওয়া নেওয়ার উপর দাঁড়িয়েছিল, সেটা হঠাৎ করে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আর এই সত্যিটা ফেস করার পর যে লেভেলের প্যানিকটা হয়, সোর্সে ঠিক এই কথাটাই বলা হয়েছে। হঠাৎ মনে হয়, আমি কি একটা মরীচিকার জন্য নিজের পুরো জীবনটাকে উলটপালট করে দিলাম? সেনজেনি, ওই চরম লজ্জা আর আতঙ্ক থেকে বাঁচার জন্য মানুষ তখন মরিয়া হয়ে যায়। বাস্তবটাকে মেনে নেওয়ার বদলে সে ওই ভাঙা স্বপ্নটাকেই সেলোটেপ দিয়ে জোড়া লাগাতে চায়। মনে মনে নেগোশিয়েট করতে থাকে, একটু কম্প্রোমাইজ করে নিলেই তো হয়, তাই না? এর পরেই আসে সেকশন 3, ভেতরের মরুভূমি বা দ্য ইন্টিরিয়র ডেজার্ট, নিজের সত্তাকে খোঁজার যন্ত্রণা। দৃশ্যটা একটু ইম্যাজিন করো অনেক। টালিগঞ্জের কাছে একটা ছোট ভাড়া বাড়ি, একা একটা ঘরে বসে থাকা,
ফোনে কোনো নোটিফিকেশন নেই, এই ভয়ঙ্কর শূন্যতার কোনো মুখ থাকে না। এই ফেজটায় এসে হঠাৎ বোঝা যায় যে ওই শূন্যতাটা কোনো পার্টিকুলার মানুষের জন্য নয়। এমনকি পুজোয় নতুন কোনো ক্রাচ জুটলেও এই বুকের ভেতরে গর্তটা ভরবে না, কারণ একাকিত্বের আর কোনো নির্দিষ্ট মুখ নেই। এটা হলো নিজের মুখোমুখি হওয়ার সেই নিঃসঙ্গ মরুভূমি। সাইকোলজিতে এই প্রসেসটাকে বলে ইন্ডিভিজুয়েশন। প্রথমে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়। আমি কারো পার্টনার নই, কারো মেয়ে বা বোমা নই, তাহলে আমি কে? এক্স্যাক্টলি। আর এই নিস্তব্ধতায় বসলে নিজের সব ভয়গুলো সামনে আসতে থাকে। ছোটবেলায় গুরুত্ব না পাওয়ার কষ্ট, কিংবা কাউকে হারিয়ে ফেলার ভয়ে অন্যকে দমবন্ধ করে দেওয়ার নিজেরই যে একটা টক্সিক প্যাটার্ন আছে, সেগুলো আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এই যন্ত্রণাটা পেরোলেই কিন্তু আসল ক্ল্যারিটি বা স্বচ্ছতা আসে। আর সেই স্বচ্ছতা থেকেই আসে আমাদের সেকশন 4, স্ট্যান্ডিং ইন লাভ, পরিণত প্রেমের রূপ। এখানে তফাৎটা খুব স্পষ্ট। ফলিং ইন লাভ মানে হলো অন্যের মাধ্যাকর্ষণে নিজেকে হারিয়ে ফেলা, কিন্তু স্ট্যান্ডিং ইন লাভ হলো নিজের পায়ে নিজের মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে যুক্ত হওয়া। ঠিক, এর মানে কিন্তু এই নয় যে ভালোবাসার গভীরতা কম। এর মানে হলো নিজের ব্যক্তিসত্তাকে বা নিজের আমিটাকে না হারিয়ে আরেকজন মানুষের পাশে হাঁটা। ওই টিপিক্যাল আমি তোমায় ভালোবাসি তুমি আমার সব মার্কা মেলোড্রামায় না গিয়ে নিজের আলাদা একটা আইডেন্টিটি বজায় রাখা। ম্যাচিওর বা পরিণত সম্পর্কে কোনো ম্যানিপুলেশন থাকে না। ঝগড়া হলে সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়া বা ব্লেম গেম খেলা, এগুলো পুরোপুরি উধাও হয়ে যায়। শিনজিনি, তার বদলে খুব সৎভাবে বলা যায়, তোমার এই কথায় আমার কষ্ট হয়েছে। অন্য মানুষকে কোনো থ্রেড বা ভয়ের কারণ না বানিয়ে নিজের ইমোশনের পুরো দায়িত্বটা নিজে নেওয়া। আর হ্যাঁ, নিজের পার্সোনাল লিমিট সেট করা, যাতে ভালোবাসাটা কখনো কনজাম্পশন বা অন্যকে গিলে খাওয়ার জায়গায় না পৌঁছায়। আর্টিকেলের একদম শেষ পর্যায়ে এসে আমার এমন একটা প্রেমের কথা জানতে পারি, যেখানে অনিশ্চয়তাকে মেনে নিয়ে একে অপরকে মুক্তি দেওয়াই হলো আসল প্রেম। শিনজিনে এখানে বলা হচ্ছে, দুজন মানুষ একসাথে আছে কারণ তারা থাকতে চায়, বাধ্য হয়ে নয়। দূরত্বটা এখানে কোনো থ্রেট নয়। একজন পার্টনারের উপস্থিতিটা একটা অব্লিগেশন নয়, বরং চরম মুক্তির জায়গা থেকে নেওয়া একটা স্বাধীন সিদ্ধান্ত। আমরা একদম শেষে চলে এসেছি। এই সোর্স মেটেরিয়ালের সবচেয়ে দামি কথাটা হলো, সবচেয়ে বড় ভালোবাসা হলো নিজের সত্তার কাছে ফিরে আসা। সত্যিকারের ভালোবাসা কখনো বাইরে থেকে আসে না। একদম ঠিক অনিক। এতক্ষণ যে ইন্টিরিয়ার ডেজার্ট বা ভেতরের মরুভূমির কথা আমরা বলছিলাম, সেটাকেই নিজের একটা ব্যক্তিগত স্যাংচুয়ারি বা আশ্রয়ে পরিণত করা সম্ভব। যে ভালোবাসা মানুষকে সত্যি আগলে রাখে, সেটা নিজের ভেতরেই তৈরি করতে হয়। আর সেটাই হলো সবশেষে অন্যের কাছে নয়, নিজের কাছে, নিজের ঘরে ফিরে আসা।